নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলত তৌহিদ আফ্রিদি, কিন্তু পরিশেষে বিয়ের কথা বললে গুম আর হত্যার ভয় দেখিয়ে ভিকটিমের মুখে তালা দিত আফ্রিদি। রিমান্ডের একদিন না যেতে যে তথ্যই উঠে এসেছে, এমনকি শারীরিক সম্পর্ক থেকে মুনিয়া হত্যার অভিযোগ উঠে এসেছে আফ্রিদির বিরুদ্ধে। তাহলে আফ্রিদির জীবনের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির অবস্থানটা আসলে কোথায় ছিল? আফ্রিদির সবচেয়ে কাছের মানুষটাই ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি, যার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটায় আফ্রিদি। তাহলে কি ছিল সেই বিচ্ছেদের কারণ? দিঘিও কি অন্যান্যদের মতোই আফ্রিদির জালে পা দিয়েছিল কিনা সেই প্রশ্নটাই উঠে এসেছে। প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে সর্বদা বন্ধুত্বের সম্পর্কের কথাই স্বীকার করেছেন আফ্রিদি। সময়ে অসময়ে আফ্রিদির ব্যক্তিগত রুমেও দেখা মেলে দিঘি, যা থেকে প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েন এই চিত্রনায়িকা। কিন্তু বিষয়টিকে তিনিও বরাবর অস্বীকারই করেছেন, যেটা ধরে নেওয়া হয়েছিল যে সেলিব্রিটিদের প্রেম বকুনেই হয়। অথচ শেষ গল্পে সেই দিঘির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয় আফ্রিদির, কিন্তু তার কারণ জানায়নি তারা একে অপরের কেউ। বিষয়টি তখন খুব স্বাভাবিক মনে হলেও আজকের দিনে এসে খুব জটিলতায় রূপ নিয়েছে, কেননা সে আফ্রিদির বিরুদ্ধেই উঠে এসেছে বিয়ের লোভ দেখে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ মিলামেশার অভিযোগ। তাহলে কি হয়েছিল প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে? আফ্রিদির রিমান্ডের একদিন না যেতে বেরিয়ে আসে তার নারী ঘটিত বিভিন্ন অভিযোগ। এক নারী প্রকাশ্যে অভিযোগ তুলেছেন বিয়ের কথা বলে তাকে ব্যবহার করে মুনিয়ার সঙ্গে প্রেম শুরু করে আফ্রিদি, কিন্তু তিনি বাধা দিলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় আফ্রিদি। বিচার পেতে ডিবি অফিসে গেলে আফ্রিদির অতি ঘনিষ্ঠ ডিবি হারুন তাকে গুম করে ফেলার হুমকি দেয়। অতঃপর তিনি সরে যাওয়ার কিছুদিন পরে লাশ মেলে সেই মুনিয়ার, যে ঘটনাটি উদ্ঘাটন করার চেষ্টা চলছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোটা আন্দোলনের সময় যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদির কথা না শুনতো, তখন তাকে কিভাবে হুমকি দিয়ে জেলের মধ্যে পড়তো। শুধু তাই নয়, জনপ্রিয় ইউটিউবার RS ফাহিমের সাথে সে কি কাজ করেছিল, চলুন RS ফাহিমের মুখ থেকে সেই কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিই। চলুন ভিডিও দেখে নিই। তাহলে ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। কোটা আন্দোলনের পক্ষ নেয় আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা, পরিবারের উপর হামলা সহ মাথা কেটে হত্যা করার হুমকি দেওয়া হয়। এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন SS অক্ষরের একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার এবং আমারই খুব কাছের আরেক ইনফ্লুয়েন্সার বন্ধু। এতদিন চুপ ছিলাম, তবে এবার মুখ খুলতে বাধ্য হলাম বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম। 16 তারিখে পোস্ট করি, আরেকটা পোস্ট করি। কোটা আন্দোলন নিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিরূপ অভিজ্ঞতা শেয়ার ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ফেসবুক লাইভে আসেন এই ক্রিয়েটর। এ সময় কোটার পক্ষে পোস্ট দেয়ায় কিভাবে তাকে নানাভাবে হুমকি ও নাজেহাল করা হয়েছে সে বর্ণনা দেন ফাহিম। এসবের এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হন জানান সে কথাও। ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চা আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস SS, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার SS। আমি তখন ঘাবড়ে গেছি। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি, আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি। বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে। আন্দোলনের সময় সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে ফাহিম ছাড়াও তাশরিফ খান, রাফসান্দা ছোট ভাইকেও চাপ দেয় দুই ইনফ্লুয়েন্সার। সঙ্গে ছিল ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী। ফোনে জোর করে আওয়ামী লীগ করে কিনা নেওয়া হয় সেই স্বীকারোক্তিও। তাশরিফের রাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে, কি নিয়ে ভিডিও বানাইতে দেবো, আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাশরিফের বললাম ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাশরিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাশরিফ ভাইও ক্লিয়ার আমি সেটা পারবো না, তাশরিফ ভাইয়ের মতো ওইখান থেকে লিভ। রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, এখন আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে, জিনিসটা আমি কি করবো। আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না। তারপর থেকে আমার যেই ফ্রেন্ড আমার যার কল রেকর্ড আপনারা শান্তনু কায়সার ভাইয়ের একটাতে শুনছেন, তুই কি আওয়ামী লীগ করস না,
আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি। এই জায়গায় তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে। আমি বলছি তুই ছাত্র করে পিডা। আমার এরপর কথা হচ্ছে হ্যাঁ তুই ছাত্র করে পিডা। আমি পোস্ট ডিলিট করতে পারবো না, আমি আর একটা মেন্টাল প্রেশারে আছি, আমি এটা পারবো না। আন্দোলনে সক্রিয় অংশ নিলেও নিরাপত্তার কথা ভেবে সেসব ছবি পোস্ট করতেন না ফাহিম। শিক্ষার্থীদের সহায়তা করায় জামাত শিবিরকে ফান্ডিং দেওয়ার অভিযোগ তোলে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানান তিনি। তোরা ছবি পোস্ট কর, আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না, আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাইলে এটা এফেক্ট তোদের, মানে তোরা সব পিছিয়ে এসে পড়বি, তোরা সব পিছিয়ে। আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই। ওর নাম, আমার নাম রেড লিস্ট, রেড লিস্টেড, কারণ আমি ওই জায়গাতে বিরোধী, আমি হচ্ছে রাষ্ট্র বিরোধী, আমি হচ্ছে সরকার বিরোধী। তারপর হয়েছে আমার নামে কি আমি টাকা দিচ্ছি হয়েছে বিএনপি, জামাত, ছাত্র কি শিবির, আরো কি। ভিডিওতে আক্ষেপ করে আরএস ফাহিম বলেন, আমি কখনো মানুষকে সাহায্য করার জন্য বিকাশে টাকা চাইনি, ফান্ডিং করিনি, তবুও এই অভিযোগ আমাকে শুনতে হচ্ছে। সামনে আমার উপর দিয়ে কি যাবে আমি জানি না, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন। বন্যাতে মানে বিকাশের একটা নিয়ে, এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি, এট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরাটা সার্চ মারেন, যা মন চায়, কারণ আমি এই নিয়ে কোনো ভিডিওই বানাই না, আমি নিজের থেকে যে সবসময় দিয়ে আসছি আমার যতটুকু এফোর্ট। আমি যদি মনে করেন আমি যদি 1 লাখ টাকার হেল্প করতে পারি, আমি 1 লাখ টাকার হেল্প করে শেষ করে আসছি। যখন আমি পারি নাই আমি যাই নাই। যে তুই কই, আমি ভাই আমি নোয়াখালী। পরে জিজ্ঞেস করছে একটা ভিডিও বানাইতে হবে, যে কারণ ওই যে তখন তো ভাঙচুর চলতেছে না, তো ভিডিওটা এমন যে দেশের যেন ওই দেশের যে ইয়াগুলো আছে আমাদের, মানে যে জিনিসগুলো আছে আমাদের দেশে, যেমন মেট্রো রেল টেল, এগুলো যেন না ভাঙে, হ্যাঁ এটার জন্য একটা ভিডিও বানাইতে হবে, তোর আমি কিছু টাকা দিব। একদম আমার বিষয়টা যেটা আমি বলি, উনি যখন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কি করছে না করছে এইসব সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই নেই, কারণ আমি তখন গ্রামে ছিলাম। আমি তখন কিন্তু পুরাপুরি আমি নোয়াখালীতে 2-3 মাস থেকে, তখন আমি টানা 3 মাস কি 4 মাস আমি নোয়াখালীতে ছিলাম। আবার আপনার মনে আছে তখন বন্যা হয়েছিল নোয়াখালীতে গত বছর, তো তখন এরকম আন্দোলনের সময় কিন্তু নেট আসছিল না, টানা 7 দিন 8 দিন অনেক সমস্যা, নেট টেট ছিল না। তো ভাইয়া একদিন নেট খুলছিল কিছুক্ষণের জন্য, মনে আছে কিনা আপনারা অবশ্যই জানেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ জানে, কিছুক্ষণের জন্য নেট খুলছিল, আমার মেসেজ দিছে যে তুই কই, আমি ভাই আমি নোয়াখালী। পরে জিজ্ঞেস করছে একটা ভিডিও বানাইতে হবে, যে কারণ ওই যে তখন তো ভাঙচুর চলতেছে না, তো ভিডিওটা এমন যে দেশের যেন ওই দেশের যে ইয়াগুলো আছে আমাদের, মানে যে জিনিসগুলো আছে আমাদের দেশে, যেমন মেট্রো রেল টেল, এগুলো যেন না ভাঙে, হ্যাঁ এটার জন্য একটা ভিডিও বানাইতে হবে, তোর আমি কিছু টাকা দিব। কথা হয়েছে এটা, তোরা আমি কিছু টাকা দিব, এই যেন কোনো ধরনের ভাঙচুর এগুলো না করে, দেশের সম্পদ যেন নষ্ট না করে। তো এই কথার পরে আবার ফোন কাটছে, শেষ, হয়তো আবার ব্যাক করতো, কিন্তু আবার নেট চলে গেছে বাংলাদেশ থেকে, আবার কোনো ধরনের যোগাযোগ নেই, কথা নাই, বার্তা নাই, যোগাযোগ নাই, হের মতো আমরা আমার মতো। আচ্ছা, যখন আফ্রিদি ভাই গ্রেপ্তার হয়েছে তখন আমার কাছে কি মনে হয়েছে বলতে কি, আফ্রিদি ভাই যে গ্রেপ্তার হবে এটা তো আমরা সবাই আগে থেকে জানি, কারণ একটা গণমাধ্যমের মাধ্যমে তারা জানাই দিছে যে 26 ঘন্টার আলটিমেটাম বা 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, ওনাকে গ্রেপ্তার করতেই হবে। তখন থেকে আমরা জানি, ইভেন যেটা ফার্স্ট অফ অল যেটা বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিই বা বলতে হবে, আফ্রিদি ভাইয়ের আব্বারে ধরার আগে কিন্তু আমারা ধরছে সিআইডি। এটা কোথা থেকে ধরছে আমাকে বলি, বসুন্ধরা থেকে, আমাদের সজল অটোর সজল ভাই দোকানের ওইখান থেকে আমাকে ডিরেক্ট একজন শার্ট প্যান্টওয়ালা ভাইয়া এসে আমার হাত চাপে ধরছে, ধরে আমার সাথে কথা বলতে বলতে তারপর দেখছি অনেকে আসছে, আমাকে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু। এর ওই দিন রাতের 8টা বাজে আঙ্কেলে ধরছে। আচ্ছা গেল, তারপর এর ভিতরে তো আমার জিজ্ঞাসাবাদ, এবং আমি অল টাইম মানে তাদের চোখের মধ্যেই ছিলাম, আমি কই যাই না যাই, কি করি না করি, আমার ফোন টোন সব ট্রেস করা আছে তাদের কাছে। তো ওনারা দেখছে যে ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, মানে ওনারা পুলিশের লোক, আমার একটা মানুষ তদন্ত করতেছে, আমার মোবাইলে কি কি আছে সব ঘাটতেছে, এটা তো জানি, এবং ওনারা দেখাইছে না, কার্ড দেখাইছে না যে ওনারা পুলিশের লোক। আমি আন্দাজে একটা মানুষটা, আমারে একটা মানুষ ধরিয়ে এলেছে, আমি তো প্রথমে ভাবছি যে এরা নেশা টেশা হুঙ্গাই দেয় নাকি, ওই লোক নাকি রাস্তাঘাটে ধরে বসছে, এবং ওনারা তো অবশ্যই আমার ট্র্যাকের ভিতর রাখতে দেখে আমি কই আছি ওনারা জানতে পারছে। আমাকে প্রশ্ন করা হয়েছে, আমার একদম স্পষ্ট মনে আছে, আমার প্রশ্ন করছে আফ্রিদি কই, আমি কি স্যার আমি তো জানি না। পরে একজন স্যার আমার বলতে যে চোররে ধরার পরে চোর সবসময় বল আমি জানি না, আমি চিনি না, আমি দেখি নাই। পরে আমি বলছি স্যার সমস্যা নেই, ঠাস করে আমার মোবাইল নিয়ে গেছে, আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে আমার একটা বয়া ছিল মাইক, তো আমার বলতেছে ব্যাগ খোলো, ব্যাগ খুলছি, দেখাইছি সব দেখেছি। পরে আমার জিজ্ঞেস করতে যে আফ্রিদির সাথে কি কথা হয় না, আমি কেন না স্যার। পরে কদিন থেকে কথা হয় না। পরে আমি কই স্যার আমার প্রায় 1 বছর
2 মাসের মতো হয়েছে, মানে জুলাই আন্দোলনের 2 মাস আগে আমার অনার্স ফাইনাল পরীক্ষা হয়েছে। অনার্স পরীক্ষা শেষ করার পরে লাস্টের দিন আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমি বিভিন্ন অসুখে ভুগছি, মানে মোড়া ছিলাম তখন আরও। তো পর আমি নোয়াখালী চলে গেছি, কারণ আমার ঢাকায় কেউ নাই, আমার আত্মীয় স্বজন যে আমার টেক কেয়ার করবে। আমি গ্রামে চলে গেছি। যাওয়ার পর থেকে আমি আর পরীক্ষাও শেষ হয়েছে, আর ঢাকাতে কী করব, কাজ কামও নাই, তখন আমি নোয়াখালী থেকে গেছি। এর কয়েকদিন পর থেকে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়, হ্যাঁ, ওই বাংলাদেশের মধ্যে নেট ছিল না, কিছু না, আর ভাইয়ের সাথে যোগাযোগ নেই। এই যে যোগাযোগ অফ, উনি জুলাই আন্দোলনে কি করছে না করছে এগুলো আমি কিছু জানি। ভয় পাইতাম বলতে কি, আমি বিষয়টারে মানে অনেক ডেঞ্জারাস জিনিসটা বলার কারণে হয়তো অনেকে অনেক খারাপভাবে নিয়েছে বিষয়টা, কিন্তু আমি চাইলে অনেক সুশীলভাবে সুন্দরভাবে বলতে পারতাম। জিনিসটা হচ্ছে কি, আফ্রিদি ভাই কিন্তু ক্যামেরার ভিতরে অনেক নরম সরম মানুষ, দেখলে মনে হয়। আফ্রিদি ভাই ক্যামেরা বাইরে কিন্তু একটু মানে অন্যরকম, উনি একদম বড় মাপের ইউটিউবার বা একটা বড় মাপের মানুষ, আমাদের কাছে উনি অন্যরকম, এবং আমরা ওনার অনেক ভয় পাইতাম। শ্রদ্ধা, এই ভয় পাওয়াটা কিন্তু একদম ভয় পাওয়া যেটা, হ্যাঁ ভয় পাইতাম, আর এজ এ হয়তো আমি বলছি যে আমার ভাইয়া মারছে, হ্যাঁ মারছে তো অবশ্যই, উনি আমার বেল্ট দিয়ে মারছে, আমার না সবাইও শাসন করতো, কিন্তু এজ এ শাসনটা কি আমি এখন ফিল করতেছি, যখন আমার সবাই বলতেছে যে তুই কেমনে 2 নাম্বার এটা করলি, এটা 2 নাম্বারই না, আমি এখন ফিল করতেছি যে হ্যাঁ উনি এজ এ বড় ভাই হিউম্যান বিং হিসেবে আমার মারতো, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমার যখন বলতে যে তোমার সাথে কোনো টর্চার হয়েছে কিনা, আমি এজ এ টর্চার না, আমার কথা যা সত্যি তা বলবো। আমাকে উনি যা মারতো টারতো আমি এগুলো সব বলবো। আমার কথা হচ্ছে আমি কোনো মিথ্যা জড়াইতে চাই না, মিথ্যা জড়াইলে আমার নামে উল্টাপাল্টা কোনো একটা ক্ষতি হইতে পারে। আর ওনার মামলা হয়েছে, ওনারটা উনি আজও কালও ছুটতে পারবে, আমার মামলা হলে আমার ছুটাবে কে? আমার বাপের তো এরকম 1000 কোটি টাকা নেই, শত শত কোটি টাকা নেই যে আমার ছুটানোর জন্য অনেক মানুষ আছে। আমি তো একটা মিডল ক্লাস সাধারণ ফ্যামিলির ছেলে, আমার এই মামলা চালাবে কে? একটা মিথ্যা মামলা যদি আমি জড়াই যাই, আমার এগুলো দেখবে কে? তাই আমি যা সত্যি তা বলবো। শ্রদ্ধা, ভালোবাসার আরেকটা বিষয় আমার বলতে হবে। আর ভয় পাই কেন, ভাইয়া সবসময় একটা জিনিস পছন্দ করতো না, আমরা বাইরে কাজ করি, এটা আরেকটা ভয়। কারণ আমরা যখনই বাইরে কাজ করতাম তখন ভাইয়ার মন খারাপ হয়ে যেত, ভাইয়া ভাবতো যে আমরা ওনার থেকে অনেক দূরে চলে যাব, তখন আইনা আমাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ এই সেই হ্যান ত্যান, পরে মানে হয়তো আমরা রাগারাগি করলে ভাইয়া করলে আমরা মারতো, এটা সত্যি, আমরা মারতো, এটা তো সত্যি ঘটনা। আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে। ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক হেজিম্যান নাম ছিল। আচ্ছা, যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল আরএস ফাহিম ভাইয়া আসবে, তৌহিদ আফ্রিদি ভাইয়া আসবে, এবং তৌহিদ আফ্রিদি ভাইয়াকে এর আগে আমি কখনো দেখিনি, এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না। ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দাম এরাও ছিল ছাত্রলীগের। ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে পারিনি, ওখানে আনলিমিটেড মানুষের ইচ্ছা মতো মদ খাওয়াচ্ছে। এর পরের ঘটনা হচ্ছে একটা প্রোগ্রামে শেখ হাসিনা ছিল, বেশ কিছু মন্ত্রী মিনিস্টাররা ছিল, ওইখানেও ডাকা হয়েছিল, ভয়ে যায়নি, কারণ সে না এতেই মদ খাওয়াইছে, সে থাকলে তো না জানি কি খাওয়ায়। আপনি কি বলছেন ঠিক আছেন তো? আপনি একদম ঠিক আছে। আমি কিন্তু একটা ভিডিও দেখে এসেছি যেখানে আপনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী সেই পার্টিতে মদ অফার করা হয়েছিল সবাইকে, সেখানে কিন্তু শেখ হাসিনা ছিল না, আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি। গত বছর অক্টোবরে একটা এজেন্সি থেকে কল করা হয়, কল করে বলা হয় যে কেরানীগঞ্জের রাস্তার উন্নয়ন নিয়ে একটা ভিডিও বানাতে হবে, মানে ফুড ব্লগিং এর মাঝখানে আমি জাস্ট কেরানীগঞ্জের যে রাস্তার উন্নয়নটা হয়েছে এটা যেন আমি ফুটাই তুলি। খুব খুশি হয়েছি, সরকারি প্রজেক্ট ভাই, কেনা কাজ করে, সরকারি কাজ, রেমুনারেশন কি আর 1-2 টাকা নিব? ভালো একটা অ্যামাউন্ট বলছি, তারা রাজি হয়েছে, অ্যাডভান্সও পাঠিয়ে গেছে। পরে আমি কেরানীগঞ্জে গেলাম, যে আমি ভিডিও বানিয়ে নিয়ে আসলাম, ফুড ব্লগিং ছিল এবং রাস্তাঘাটের যে উন্নয়ন সেটাও ছিল। তখন তারা আমাকে জানালো যে আপনি একটু কষ্ট করে নসরুল হামিদ বিপু, যেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী মনে হয় ছিল, উনার ব্যাপারে কথা বলতে হবে। বলতেছে যে আপনাদেরকে কিছুদিন পরে একটা ইনভাইটেশন করা হবে, ওখানে অনেক মন্ত্রীরা থাকবেন, সেখান থেকে তার ফুটেজটা নিবেন। তো তখন আমি বললাম যে আমি তো ভিডিও ওকে মানে ডান করে ফেলছি, এডিট করে ফেলছি, এখন আমি এটা কিভাবে অ্যাড করব? তো পরে আমি ভিডিওটা ওভাবে রেখে দিই, আমি ভিডিওটা তখন আপলোড দিইনি। নির্বাচনের ঠিক 1 দিন আগে আমাকে ফোন করে বলা হলো আজকে ভিডিওটা আপলোড দেন। তখন আমি বললাম যে আমি তো এই ফুটেজটা নিতে পারিনি, কারণ আমি তো এই প্রোগ্রামে যাইনি। তখন বললো যেমনি আছে অমনি আপনি আপলোড দেন। আমি আপলোড দিলাম জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে। ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক হেজিম্যান নাম ছিল, আচ্ছা, তাকে দিয়ে কল করায় বলে যে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আসবে এবং রাজনৈতিক কিছু মানুষজনও থাকবে, আপনারা ইনভাইটেড, ডিনার করে যাবেন। তো ওখানে আমি যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল আরএস ফাহিম ভাইয়া আসবে,
তৌহিদ আফ্রিদি ভাই আসবে এবং তৌহিদ আফ্রিদি ভাইকে এর আগে আমি কখনো দেখিনি এবং ডানা ভাই জোস, কারিনা কাইসার আপু, ইনারা এই 4 জন যাবে এবং এই 4 জনের জন্যই মূলত আমার ওই প্রোগ্রামে যাওয়া। ও আরেকজন ছিল তাসরিফ খান, তাকে আমার ভীষণ পছন্দের, আমি তার বিশাল বড় ফ্যান। এনারা যাবেন এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না। ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দাম এরাও ছিল ছাত্রলীগের। ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে পারিনি। আমার হাজবেন্ডকে আমি বললাম কি যে তুমি তোমার জন্য নিয়ে আসো 1 গ্লাস, আমার জন্য নিয়ে আসো 1 গ্লাস। তো গেছে আনতে, তারপরে ও এক সিপ খেয়ে দেখে যে একটু টেস্ট একটু ভিন্ন ভিন্ন। গ্লাসটা সাথে সাথে রেখে আইসা আমাকে বলতেছে ফাবু চলো এখান থেকে চলে যেতে হবে। এখন আমাকে বলতেছে তুমি জানো ওখানে কি হচ্ছিল? আমি বলছি না। পরে বলতেছে ওখানে আনলিমিটেড মানুষের ইচ্ছা মতো মদ খাওয়াচ্ছিল। পরে আমার হাজবেন্ড আমাকে বলতেছে কোনো দিনও ভুলেও এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবো না। এর পরের ঘটনা হচ্ছে একটা প্রোগ্রামে শেখ হাসিনা ছিল, বেশ কিছু মন্ত্রী মিনিস্টাররা ছিল, ওইখানেও ডাকা হয়েছিল, ভয়ে যায়নি কারণ সে নাই এতেই মদ খাওয়াইছে, সে থাকলে তো না জানি কি খাওয়ায়। আগে বলার সাহসটা পাননি কিন্তু এখন বলছেন, তাহলে কি আগে আপনার বাক স্বাধীনতা কোনোভাবে হরণ করে রাখা হয়েছিল? বিষয়টা হচ্ছে তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের এগেনস্টে কথা বললে দেশে তো থাকা যাবে না। নেক্সট যদি কেউ ক্ষমতায় আসে তার এগেনস্টেও আপনি কথা বলতে পারবেন না, আমিও কথা বলতে পারবো না, এটাই নিয়ম। স্বাধীনতা পেয়েছি। বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা তৌহিদ আফ্রিদির অনেক ধরনের ইতিহাস জানতে পেরে গেছেন। সে কত একটা নির্মম, একটা কত খারাপ ছেলে ছিল। বাংলাদেশের উপর যেমন সরকার একেবারে সবার উপরে একেবারে চাপ দিয়ে রেখেছিল, ঠিক তেমনই তৌহিদ আফ্রিদি ইউটিউবারদের উপর, ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের উপর চাপ দিয়ে রেখেছিল। বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সত্যটা জানতে পেরে গেছেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।